শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে নিহতদের স্মরণে ছাত্র জনতার শহীদী মার্চ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে। এই মুহূর্তে আমরা বাংলা মোটর এলাকায় যেতে চাই। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন। এই শহীদী মার্চের যেই যাত্রা বা পদযাত্রা কর্মসূচি, সেটি এখন এই মুহূর্তে বাংলা মোটরে অবস্থান করছে। সহকর্মী সবুজের কাছে ফিরছি। সবুজ, বৃষ্টি মূলত রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া যে শহীদী মার্চ, সেটি নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি সংসদ ভবনের সামনে হয়ে, এবং এটি এর মধ্যে ফার্ম গেটের পেছনের অংশটি এখনো ফার্ম গেট এবং সামনের অংশটি কারওয়ান বাজারের যে মোড়টি রয়েছে সেই মোড়টি পার হয়ে বাংলা মোটরের দিকে এখন সম্মুখ ভাগটি আগানোর চেষ্টা করছে। এবং এই যে দীর্ঘ পথ, এই পথে আসলে এখানে হাজার হাজার বৈষম্য বিরোধী ছাত্র বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে। এবং এর পাশাপাশি এটি এখন শুধু যে বৈষম্য বিরোধী ছাত্ররাই এখানে যোগ দিয়েছে সেটি নয়, তার মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে ছাত্র জনতার একটি শহীদী যে মার্চ, সেই মার্চ মূলত রাজু ভাস্কর্যের দিকে এগোচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কারো মধ্যে আসলে এত দীর্ঘ পথ হাঁটার পরেও কারো মধ্যে কোনো ক্লান্তি নেই। সবার হাতে হাতে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা, মাথায় জাতীয় পতাকার যে ব্যানার সেটি পেঁচিয়ে রাখা হয়েছে। মূলত এই যে শহীদী মার্চ, এটি মূলত দীর্ঘ 1 মাস ধরে মূলত জুলাইয়ের 1 তারিখ থেকে কোটা বিরোধী যে আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের পরে দীর্ঘ 1 মাস ধরে যে আন্দোলন, যেটি পরে ছাত্র জনতার আন্দোলনে রূপ নেয়। এবং এর ফলে যেটি হয়েছে, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের যে পতন 5 আগস্ট, সেই 5 আগস্টের আজকে 1 মাস পূর্তি। এবং এই 1 মাস পূর্তিতে আজকের এই শহীদী মার্চ মূলত এই যে দীর্ঘ সংগ্রাম, যেটি বলছিলাম, জুলাই থেকে ধারাবাহিকভাবে এই আন্দোলনটি শুরু হয় এবং যেটি 15 তারিখের পর থেকে, অর্থাৎ 15 তারিখে এটি প্রথমে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এই আন্দোলনটি সীমাবদ্ধ ছিল। পরে যেটি এটির যে প্রাণ সেটি বাড়তে বাড়তে সেটি বাংলা ব্লকেড, এরপরে এটি ধারাবাহিকভাবে যখন আরও আন্দোলন তুঙ্গে উঠে, সেটি গত 15ই জুলাই সাবেক প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এই আন্দোলনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে আসলে ছড়িয়ে পড়ে, এবং যার ফলে এটি আরও সহিংস রূপ নেয়। পুলিশ মারমুখী হয়ে উঠে ছাত্র জনতার উপর গুলি করে, এবং এটি এই যে দমন নিপীড়নের যে একটি চেষ্টা হয়েছিল, এর ফলে এই আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলন আর ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এবং এর ফলে আমাদের কাছে, আমাদের যমুনা টেলিভিশনের কাছে যে প্রাপ্ত তালিকা, সেটি অনুযায়ী 724 জনের তালিকা নিহত বা শহীদ হওয়ার তথ্য যমুনা টেলিভিশনের কাছেই রয়েছে। এই যে দীর্ঘ সংগ্রাম, এই যে দীর্ঘ আন্দোলন, দীর্ঘ ত্যাগ, এই যে শহীদদের যে ত্যাগ, এই ত্যাগের স্মরণেই মূলত এই যে শহীদী মার্চ, সেই শহীদী মার্চ। এবং আপনি নিশ্চয়ই শুনতেও পাচ্ছেন যে ছাত্র জনতার যে স্লোগান, সেই স্লোগানে প্রকম্পিত মূলত পুরো ঢাকাই বলা যায়। কারণ রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে যেই শহীদী মার্চটি, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত হয়ে নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, বঙ্গবন্ধু এভিনিউ, মানিক মিয়া এভিনিউ হয়ে এটি এখন ফার্মগেট, এবং এখন বলা যায় যে ঢাকার প্রাণকেন্দ্র কারওয়ান বাজার থেকে সেটি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্যর দিকে এগোচ্ছে। এবং এই যে শহীদী মার্চে মূলত যারা শহীদ হয়েছেন, যেটি বললাম 724 জনের তালিকা আমাদের কাছে এখন পর্যন্ত রয়েছে। এই সংখ্যাটি আরও বেশি হতে পারে। এবং এই যে শহীদদের ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের
স্লোগান মূলত এই শহীদি মার্চে যারা যোগ দিয়েছেন। এবং এই যে শহীদি মার্চ, এই শহীদি মার্চটি আমি বললাম যখন এটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, সেখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল, এর পাশাপাশি আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেয়। কিন্তু এটি যখন ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে, অর্থাৎ নীলক্ষেত পার হয়ে নীলক্ষেতে যখন যায়, তখন সেখানে ইডেনের যে শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেয়। এটি আরেকটু সামনের দিকে এগোতে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা যোগ দেয়। তারপরে কিছুটা এগোতে সিটি কলেজের শিক্ষার্থীরা যোগ দেয়। এভাবে এগোতে এগোতে এই যে মিছিল, দীর্ঘ এক মিছিল, শহীদি মিছিলে রূপ নেয়। এবং শুধু যে শিক্ষার্থীরা সেটি নয়, শিক্ষার্থীদের পাশাপাশি যেটি বলছিলাম, এই আন্দোলনটি প্রথমে ছাত্র জনতার আন্দোলন, ছাত্রদের আন্দোলন ছিল, শিক্ষার্থীদের আন্দোলন ছিল, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ছিল, এবং সেটি ধীরে ধীরে ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়। এই যে দীর্ঘ 16 বছর ধরে আওয়ামী লীগ সরকারের যে দমন নিপীড়ন, যে স্বৈরাচারী নীতি, সেই নীতিতে মানুষের যখন দমবন্ধ অবস্থা ছিল, তখন ছাত্রদের এই আন্দোলন, মানুষের যে বিবেক, মানুষের যে চুপ করে থাকার একটি পরে যে দমবন্ধ অবস্থা, সেটি আসলে মানুষ আর চুপ করে থাকতে পারেনি। এই আন্দোলনে, দীর্ঘ আন্দোলনের পরিক্রমায় পুলিশ যেভাবে, শুধু পুলিশ নয়, পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের যে পেটুয়া বাহিনী, আওয়ামী লীগ সরকারের যে ছাত্রলীগ, যুবলীগের যে মারমুখী অবস্থান, সেই অবস্থান, ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালানোর যে এক একটি ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেগুলো দেখে আসলে বাংলাদেশের কোনো মানুষই স্থির থাকতে পারেনি, ঘরে বসে থাকতে পারেনি। এবং সেটির ফলে যেটি হয়েছে, একে একে দেশের প্রতিটি মানুষ এই ছাত্রদের সমর্থন দিয়েছে, মাঠে নেমে এসেছে, এবং যার ফলশ্রুতিতে ছাত্র জনতার যে আন্দোলন, সেটি এক দফার আন্দোলনে, অর্থাৎ কোটা সংস্কারের আন্দোলন থেকে এই আন্দোলনটি আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনার সরকারের পদত্যাগের মধ্য দিয়ে এই আন্দোলনের পরিসমাপ্তি হয়, এবং একটি নতুন বাংলাদেশ আসলে এই ছাত্র জনতার হাত ধরে, বিশেষ করে ছাত্রদের হাত ধরেই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ আসলে দেখতে পেয়েছে। এই যে দীর্ঘ ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের ছাত্ররা যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যেটি বলছেন যে এত ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আসলে গত 16 বছর ধরে যেভাবে সরকার তাদের মতো করে তাদের প্রত্যেকটি সেক্টরকে দুর্নীতিগ্রস্ত সেক্টরে পরিণত করেছে, সেই জায়গাটি তারা আসলে সংস্কারের দেখতে চান, দেশের মানুষ এই সংস্কার দেখতে চান। অর্থাৎ কাঠামোগত যে পরিবর্তনের দাবিতে এক দফা সরকার পদত্যাগের যে দাবি, সেই দাবিতে রূপ নেয়, সেই কাঠামোগত আসলে পরিবর্তন তারা দেখতে চান। এবং এই কাঠামোগত পরিবর্তনের কথাই আসলে এই যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চে আসলে এই যারা এখানে অংশ নিয়েছেন, ছাত্ররা থেকে শুরু করে যারা অফিস ফেরত এখন বের হচ্ছেন, অফিসের কাজকর্ম শেষ করে বের হচ্ছেন, তারা ছাত্র জনতার এই শহীদি মার্চ দেখে তারাও আসলে স্থির থাকতে পারছেন না, তারাও আসলে এই শহীদি মার্চে যোগ দিচ্ছেন। এবং প্রত্যেকের কথা, গত 16 বছর শুধু নয়, তার আগেও বিগত বছরগুলোতে দলীয় সরকারের যে দমন নিপীড়ন, দলীয় সরকারের যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, সরকারের সংস্থাগুলো রয়েছে, যেগুলো আসলে পুষ্টিগত করে রেখেছে দলীয় বাহিনী, সেই জায়গাগুলো থেকে একটি কাঠামোগত পরিবর্তন দরকার। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে, সেই জায়গাটির পরিবর্তনের কথা আসলে এই যে শহীদি মিছিল, সেই শহীদি মিছিলে বলা হচ্ছে। এবং এটি যদি করা যায়, তাহলেই মূলত যেই পরিবর্তনের উদ্দেশ্যে ছাত্র জনতা আসলে এই আন্দোলনটি শুরু করেছিল, যেই পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে মূলত ছাত্র জনতা, এই যে 724 জন শহীদ, এই যে শহীদ, তাদের যে
উদ্দেশ্য সেটি আসলে সফল হবে এবং তাদের যে আত্মা, শহীদ আত্মা, সেই আত্মার আসলে দেখতে পাবে যখন কাঠামোগত একটি পরিবর্তন হবে এবং তাদের যে শান্তি, আত্মার যে শান্তি যেটিকে বলা হয়, সেই শান্তি আসলে পাবে। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলছেন যে এই কাঠামোগত পরিবর্তনটি না হওয়া পর্যন্ত সেই তাদের যে আন্দোলন, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনটি শুরু করেছিলেন, যেটি মূলত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের রূপ নেয়, সেই আন্দোলন যতদিন পর্যন্ত বাংলাদেশে বৈষম্য থাকবে, যতদিন পর্যন্ত দুর্নীতি থাকবে, যতদিন পর্যন্ত চাঁদাবাজি থাকবে, ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই যে তাদের যে প্রত্যয়, এই প্রত্যয়ের সঙ্গে বাংলাদেশের প্রতিটি মানুষ, অর্থাৎ ছাত্রদের সঙ্গে যে আজকে সাধারণ মানুষও এই শহীদ মার্চে যোগ দিয়েছেন, এই রকম করে প্রত্যেকটি মানুষ আসলে তাদের সঙ্গে আজকে এই শহীদ মার্চে যেভাবে যোগ দিয়েছেন, সেভাবে তাদের যে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যে আন্দোলন, সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনটিতে আসলে প্রতিটি মানুষ সম্মতি জানাবে এবং সেই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে নিহতদের স্মরণে ছাত্র জনতার যে শহীদী মার্চ, সেটি এই মুহূর্তে বাংলা মোটরে অবস্থান করছে এবং সেটি আস্তে আস্তে শহীদ মিনারের দিকে যাবে। আমাদের সহকর্মীরা সেই খোঁজ খবর জানাচ্ছিলেন, সবুজ ছিলেন সেখানে। ধন্যবাদ জানাচ্ছি সবুজকে। বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতেই থাকতে হলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুপ থাকতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়াকে অবন্ধুসুলভ আচরণ হিসেবে তিনি আখ্যা দিয়েছেন। এমন প্রবণতা দুই দেশের জন্য অস্বস্তির বলেও মনে করেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দিল্লি ঢাকার সম্পর্ক নিয়েও কথা বলেন। জানান, আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে, এমন সব ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। ডক্টর ইউনূস আরও বলেছেন, ভারতীয় গণমাধ্যমে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে এবং যেসব ঘটনা ঘটেছে সেগুলো সাম্প্রদায়িক হামলা নয়, বরং রাজনৈতিক। রোববার অন্তর্বর্তী সরকার প্রধানের বাসভবনে নেওয়া এই সাক্ষাৎকারটি আজ প্রকাশ করল পিটিআই। সরে দাঁড়ালেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের 1 মাসের মাথায় পদত্যাগ করলেন সিইসি সহ 5 কমিশনার। 2018 সালে বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, অতীতে কেউ ভোট বাতিল করে পদত্যাগ করেনি, তাই সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন তারা। হাবিবুল আউয়াল আরও বললেন, জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হওয়া উচিত। এরই মধ্যে সবার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। 5 বছরের জন্য দায়িত্ব নেয়া আউয়াল কমিশন বিদায় নিলেন 2.5 বছরের মাথায়। পরিবর্তন ও সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে সরে গেলেন সিইসি সহ 5 কমিশনার। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা উদ্যোগী পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। প্রয়াত ডাক্তার জাফরুল্লাহর প্রস্তাবে কাজী হাবিবুল আউয়ালকে সিইসি হিসেবে সুপারিশ করে সার্চ কমিটি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বক্তব্যে নিজের নিরপেক্ষ ইমেজ তৈরির চেষ্টা ছিল সাবেক এই আমলার। কিন্তু প্রার্থিতা বাতিল, রাজনৈতিক দলের নিবন্ধন, সাংবাদিক নীতিমালায় সরকারের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিদায়ের সময় বিতর্কিত ভোটের দায় ইসির নয় বলেও জানায় কমিশন। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন। অতীতে কখনোই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। আগের কমিশনের ধারাবাহিকতা অনুযায়ী ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু করতে বেশ কয়েকটি সুপারিশ করেছেন পদত্যাগী সিইসি। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ।
ইসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যান সিইসি। পরে ধাপে ধাপে বের হন বাকিরা। তবে বাইরে বিক্ষুব্ধ জনতা তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আমরা আরও একবার শহীদী মার্চের যে কর্মসূচি সেগুলো দেখবার চেষ্টা করব। আমরা বাংলা মোটর এলাকায় এই মুহূর্তে যেতে চাই। দেখতে পাচ্ছি সহকর্মী মনিরুল ইসলাম আছেন এই যে শহীদী মার্চ কর্মসূচির সাথে। সহকর্মী মনির আছেন। মনির, এই মুহূর্তে কোন এলাকা আসলে এই শহীদী মার্চের যে পদযাত্রা সেটি অতিক্রম করছে, জানাবেন বিস্তারিত করে। জি, আসলে সেই শাহবাগ মোড়ে যেখানে দিনের পর দিন অবরোধ হয়েছে, দিনের পর দিন ব্লকেড হয়েছে, সেই স্মৃতিবিজড়িত স্থান শাহবাগ এই মুহূর্তে পার করলো, প্রদক্ষিণ করছে ছাত্র জনতার এই যে শহীদী মার্চ। আপনি জানেন যে 2 তারিখ থেকে বা 2 জুলাই থেকে যখন আসলে এই গণ আন্দোলন শুরু হয়েছিল, বিশেষ করে প্রথম দাবিটি ছিল কোটা সংস্কার আন্দোলন। তো সেই আন্দোলনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, শাহবাগ বা হচ্ছে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে সেটা বিভিন্ন সময় নিউ মার্কেট এলাকা প্রদক্ষিণ করে, বিভিন্ন সময় টিএসসি এলাকা প্রদক্ষিণ করে, বিভিন্ন সময় বিভিন্ন আবাসিক হলের সামনে প্রদক্ষিণ করে, নীলক্ষেত পলাশীর প্রান্তর বা পলাশীর সেই এলাকা প্রদক্ষিণ করে শাহবাগে এসে ব্লকের দ্বিতীয় শাহবাগে এসে কর্মসূচি শেষ হতো। ঘন্টার পর ঘন্টা শাহবাগে এসে অবস্থান নিত শিক্ষার্থীরা। তো সেই যে শাহবাগ স্মৃতিবিজড়িত স্থান সেটা পার হচ্ছে এই মুহূর্তে এই যে ছাত্র জনতার গণমিছিল বা শহীদী মার্চ। সেই শহীদী মার্চ আর কিছুক্ষণের মধ্যেই তাদের আজকের কেন্দ্রস্থল, আজকের উদ্দেশ্যস্থল যেটা শহীদ মিনার, তাদের আন্দোলনের বহু কর্মসূচির স্মৃতিবিজড়িত শহীদ মিনার, বিশেষ করে স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনার, সেই শহীদ মিনারে পৌঁছবে এই গণমিছিল। এবং সেখানে হয়তো যেটা ধারণা করা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দিবেন, আজকের এই আয়োজনের প্রেক্ষিতে বক্তব্য দিবেন এবং বক্তব্যের পরে সেখানে কর্মসূচি শেষ হবে। আমরা যতদূর জেনেছি যে ইতিমধ্যে শহীদ মিনার এলাকায় প্রচুর মানুষ সেখানে জড়ো হয়ে গেছেন এই যে গণমিছিল বা এই যে শহীদী মার্চ, সেটাকে অভ্যর্থনা জানাতে। সেই চিত্র আমরা চাইলে দেখাতে পারি। এখন এই মুহূর্তে শাহবাগ এলাকা থেকে যে মিছিলের শুরুটা আমরা দেখতে পাচ্ছি, শাহবাগ থানার একদম সামনে বা চারুকলা অনুষদের, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের একদম সামনে যে মিছিলের শুরুটা আমরা দেখতে পাচ্ছি, সেই মিছিলের শেষটা খুঁজে পাওয়া দুষ্কর, সেই মিছিলের শেষটা খুঁজে নেওয়া কষ্টসাধ্য। কারণ আজকে প্রায় লক্ষাধিক মানুষ এখানে, যেটা দাবি করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, লক্ষাধিক মানুষ এখানে জড়ো হবেন এবং তারা জড়ো হয়েছেন। আমরা দেখছি যে প্রায় সেই 3:30 থেকে শুরু হয়ে এখন 6:30 বাজে, পাক্কা 3 ঘন্টা পার হয়ে গেছে। আমরা দেখছি যে কারোর মধ্যে সেরকম ক্লান্তি নেই। আমরা দেখছি যে এই যে ছাত্র জনতা যারা মিছিলে অংশ নিয়েছে, অনেকে পানি দিয়ে এগিয়ে আসছেন, অনেক পথিক, অনেক ব্যবসায়ী, অনেক দোকানদার, রাস্তার ফুটপাতের অনেক দোকানদার পানি নিয়ে এগিয়ে এসেছে, বিভিন্ন খাবার নিয়ে মিছিলে যারা অংশ নিয়েছে তাদের এগিয়ে এসেছে, গণমাধ্যম কর্মী যারা খবর সংগ্রহ করছে তাদেরকে পানি বা খাবার দিয়ে এখানে মানুষ সহযোগিতায় এগিয়ে এসেছে। আসলে এইসব স্মৃতি একটু না বললে নয় দর্শক, যে এই স্মৃতিগুলো আমরা দেখেছি যে গণ আন্দোলন যখন হয়েছে, এই স্মৃতিগুলো আমরা দেখেছি যে যখন গণ অভ্যুত্থানের কর্মসূচি শুরু হয়েছে, এক দফার আন্দোলন শুরু হয়েছে, তখন আমরা দেখেছি যে মুহুর্মুহু গুলি করতে পুলিশের বা বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে গুলি, তারপরেও আন্দোলনকারীরা যায়নি, আন্দোলনকারীরা রাস্তা ছাড়েনি, আন্দোলনকারীরা তাদের কর্মসূচি থেকে পিছুপা হয়নি। তো সেই সময় যখন আন্দোলন চলেছে তখন অনেক মানুষ এগিয়ে এসেছে, সেই সময় যখন আন্দোলন চলেছে অনেক মানুষ তাদের বাসায়, বাড়িতে, গ্যারেজের, বাড়ির নিচে, উঠানে, ব্যালকনিতে আশ্রয় দিয়েছেন অনেক আন্দোলনকারীকে। তো সেই সহায়তার সেই যে দৃশ্যগুলো এখনো তাজা স্মৃতি, সেইগুলো আন্দোলনকারীদের বা এই যে মিছিলে যারা এসেছে তাদের মনে পড়ছে। আন্দোলনকারী বা লাখো জনতা এই যে যারা আজকের মিছিলে এসেছে, প্রত্যেকের দাবি একটাই, আমি শুরু থেকে যেটা বলছিলাম, যে এই যে জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছে, জুলাই এবং আগস্টে যে হতাহত হয়েছে হাজারেরও বেশি মানুষ, যারা তাদের রক্ত ঢেলে দিয়ে হতাহত হয়েছে, অনেকে কোনো রকমে বেঁচে আছেন, অনেকে তার কর্মক্ষমতা হারিয়েছেন, অনেকে শারীরিক ক্ষমতা হারিয়েছেন, অনেকে তার আয় রোজগারের সব পথ হারিয়েছেন, সব কিছু হারিয়ে হাসি মুখে এখনও বেঁচে আছেন, কারণ তাদের উদ্দেশ্য সফল হয়েছে, তাদের আন্দোলন সফল হয়েছে। তো সেই যে মানুষ যারা
মারা গেছেন, সেই মানুষ যারা হতাহত হয়েছেন তাদের হত্যার বা তাদের উপর গুলি চালানো, নির্বিচারে গুলি চালানো, পাখির মতো গুলি করে মানুষ হত্যার সেই প্রত্যেকটি ঘটনার বিচার চান এখানে আসা মানুষরা। এখানে এসেছেন শহীদের পরিবার, শহীদ বলতে যারা এই ছাত্র জনতার আন্দোলনে যারা মারা গেছেন, এখানে এসেছেন আহত অনেকে। আমি দেখেছি যে দাঁতের উপরে প্রথম শটগানের গুলি লেগে অনেকে তার পুরো দাঁত হারিয়ে ফেলেছেন। সেই মানুষটি আজকে তিনি কোনো রকমে আহত অবস্থায় এই মিছিলে অংশ নিতে এসেছেন। তো এই মিছিলটি ইতিমধ্যে টিএসসি এলাকায় প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যে এই মিছিলের কেন্দ্রীয় স্থল শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সেখানে আমাদের সহকর্মীরাও আছেন। আমরা নিশ্চয়ই এই শুরু থেকে যেমন প্রতিটি ফ্রেমে প্রতিটি পরতে এই কর্মসূচিতে দেখাচ্ছি, যেমন টেলিভিশনের মাধ্যমে দর্শক দেখছে, কর্মসূচির শেষ অংশটাও আমাদের মাধ্যমে নিশ্চয়ই দর্শক দেখতে পাবেন। আমরা দেখছিলাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি মনিরুল ইসলামকে। গণতন্ত্রকে ধ্বংস করার অভিযোগে সদ্য পদত্যাগকারী সিইসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুললেন বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে রাকিব হুদা ও আউয়াল কমিশন। একই অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থেই দ্রুত মানুষের ভোটাধিকার নিশ্চিত করা দরকার। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গত ৩ নির্বাচন কমিশনের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের দায়ে তাদের বিচারের দাবি তোলেন তিনি। সমস্ত ধরনের নির্বাচনী অনাচার এবং নির্বাচনী কুকীর্তিগুলো হয়েছে, সেই কুকীর্তিগুলোকে তারা বৈধতা দান করেছে। তারা যে শপথ নিয়েছিলেন সেই শপথ ভঙ্গ করে তারা যেমন সংবিধানকেও নির্দেশনা বলি সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। একই অভিযোগ আনেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তার দাবি, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হোক। সময় ক্ষেপণ করা যাবে না। জনগণের প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে। যারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে, তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সেখানে কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংস্কারের পাশাপাশি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা। রাজনীতি ছাড়া তো দেশ চলবে না, নির্বাচন তো লাগবে, জনগণের গণতান্ত্রিক প্রতিনিধি লাগবে, সংসদ লাগবে। অতএব যখন বলেন তার রোডম্যাপ চাই, সেটাকেও বিরোধিতা করছে না। মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার অধিকার তাকে দিয়ে একটা ভালো নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। বক্তাদের অভিযোগ, বিগত সরকার দেশের সব ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্র ফেরাতে দরকার দ্রুত নির্বাচন। বাংলাদেশ কত সুন্দর হতে পারে, তার কি কোনো লিমিট আছে? সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে টিএসসি এলাকা অতিক্রম করছে শহীদি মার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম আছেন সেখানেই। মনির, আপনার কাছে ফিরছি। ধন্যবাদ। আসলে আজকে এই মুহূর্তে টিএসসি পার হয়ে শহীদ মিনারের দিকে যাত্রা করছে শহীদি মার্চ। আমরা আসলে মানুষের এই যে জনস্রোত, এই স্রোতের মধ্যে আসলে একটু দাঁড়িয়ে থাকা কষ্টকর। আমরা সেই 3:30 থেকে এখন 6:30 বেশি বাজে, প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে শহীদি মার্চ চলছে। শহীদি মার্চ আরও কিছুক্ষণ চলবে। কিছুক্ষণের মধ্যে এই যে জনস্রোত, সেটি যে আজকের যে উদ্দেশ্য স্থল সেটির সেই জনস্রোতের আজকের যে লক্ষ্য, এই জনস্রোতের আজকের যে কেন্দ্রস্থল সেটা শহীদ মিনারে গিয়ে পৌঁছবে। দর্শক, আপনারা ইতিমধ্যে যমুনা টেলিভিশনের মাধ্যমে প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে প্রতিটি জায়গায় আমাদের সরাসরি সম্প্রচার দেখেছেন এবং দর্শকও দেখেছে। আজকে এই যে ছাত্র জনতার বা লাখো জনতার আজকের এই যে অবস্থান, লাখো জনতার আজকের এই যে মিছিলে বেশ কয়েকটি দাবি উঠে আসছে, বিশেষ করে গণহত্যার বিচারের দাবি এবং দ্বিতীয় আরও একটি বড় দাবি আসছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার। অর্থাৎ সেই ছাত্র জনতার
তার বক্তব্য হচ্ছে যে দাবিতে, যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করেছেন দিনের পর দিন, যে দাবি দেওয়া নিয়ে তারা দিনের পর দিন রাস্তায় থেকেছেন, গুলি খেয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই দাবিগুলো যাতে পূরণ হোক এবং সেই দাবিগুলোর মধ্যে একটা বাংলাদেশের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, সকল অনিয়ম দুর্নীতি দূর করা, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল থেকে সব অনিয়ম দূর করা, ছাত্র শিক্ষকদের সম্পর্ক যে একটা নেতিবাচক ধারণ করেছিল সেটা ফিরিয়ে আনা, এবং বিশেষ করে প্রশাসন বিভাগ এবং বিশেষ করে শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে যাবতীয় সংস্কার। এবং শিক্ষার্থীরা বলতে চায় যে এই যে শাসন এবং বিচার বিভাগের মধ্যে যে একটা দুর্নীতির জাল তৈরি হয়েছিল, যে সিন্ডিকেট তৈরি হয়েছিল, যে কারণে অপশাসন এবং দুর্নীতির মধ্যে নিমজ্জিত ছিল এবং দুর্ভোগে বা ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ, সেই মানুষের মুক্তির জন্য হয়েছিল আসলে আন্দোলন। যে আন্দোলনটি কোটা সংস্কারের নামে শুরু হয়েছিল, সেই আন্দোলনটি পরবর্তীতে আসলে সেই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে শুরু করে মামলা হামলার শিকার হয়েছেন যারা, বিভিন্ন সময় গণগ্রেফতারের ধরপাকড়ের শিকার হয়েছেন যারা, নানা অনিয়ম দুর্নীতির কারণে যারা ভুক্তভোগী হয়েছেন, যাদের প্রাণ গেছে, অনেকে গুমের শিকার হয়েছেন, অনেকে বিনা অপরাধে কারাবরণ করেছেন। তো ডিজিটাল নিরাপত্তা আইন বা এর আগে তথ্য প্রযুক্তি আইনে সেই নামে আসলে অনেকে আটক হয়েছেন, অনেকে বিচার হয়েছে। তো সেই সব অনিয়ম দুর্নীতি বা সেই সব অনিয়ম দুর্নীতির কারণে যে আন্দোলনটি হয়েছিল আজকের এই গণমিছিল থেকে, সেই সব কিছু সংস্কার করে, সেই সব কিছু সংস্কার করার দাবি জানানো হচ্ছে মিছিল থেকে। আমরা দেখছিলাম মনির, নিশ্চয়ই এই যে বহরটি এটি শহীদ মিনারে পৌঁছানোর পর ছাত্র আন্দোলনের সমন্বয়করা কথা বলবেন, তখন আবার দেখাবার চেষ্টা করব। অন্য খবরে যাচ্ছি। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এই তথ্য নিশ্চিত করলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন ব্যাংকিং খাত সংস্কার এবং তারল্য সংকট কাটাতে এরই মাঝে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। দুপুরে সচিবালয়ে গার্মেন্টস রপ্তানির সাথে জড়িত বায়ার্স সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন তিনি। এরপরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। জানিয়েছেন দ্রব্যমূল্যের অতি বৃদ্ধি থেকে মানুষকে স্বস্তি দিতে কাজ করা হচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআইয়ের তথ্য বলছে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে, যার ফলে দেশের মানুষসহ সামগ্রিক অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত। পাচারকৃত অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার টাস্কফোর্স গঠন করতে চলেছে, এ তথ্য নিশ্চিত করলেন অর্থ উপদেষ্টা। বললেন আর্থিক খাত সংস্কারে অনেক উদ্যোগ দৃশ্যমান। ফাইন্যান্সিয়াল সেক্টর অনেক দৃশ্যমান। আপনাদের খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে, যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে, লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য, তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একেবারে দৃশ্যমান। আলুর আমদানি শুল্ক 25 ভাগ থেকে কমিয়ে 7 ভাগ করা হয়েছে, আর পেঁয়াজ আমদানিতে প্রত্যাহার করা হয়েছে আরোপিত 5 ভাগ শুল্ক। বাজারে ভোক্তার উপর প্রভাব কমাতে পোল্ট্রি ফিটের দাম নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানান উপদেষ্টা। আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি, আর ওগুলি যদি এনশিওর করে বিষয়ে মাছ, মাংস, ডিম, এগুলো ওদিন কথা বলেছি। আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিশেষত ভোক্তার উপর না পড়ে, বাকিটুকু ওরা খরচের কষ্ট ওরা অ্যাবজর্ব করে। উপদেষ্টা বলেন নানা সমীকরণের কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে, যার লাগাম টানতে সময় লাগবে। জিনিসপত্রের দাম যে কমছে না, কিন্তু একটা জিনিস সেটা অনেকগুলো কারণে বেড়ে গেছে এবং সেটা চট করে টেনে নামে আনা যাবে না। তবে দৃশ্যমান যে কমছে। অর্থনীতিতে শ্বেতপত্র প্রকাশের বিষয়ে জানতে চাওয়া হলে কিছু বলেননি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের বিতরণ করা মোট ঋণের অর্ধেকই হাতিয়ে নিয়েছে এস আলম গ্রুপ। যদিও প্রকৃত তথ্য জানতে আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনজুরের সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বলেছেন আমানতকারীদের আস্থা ফিরতে শুরু করেছে, তাই এখন থেকে টাকা উত্তোলনে আর সমস্যা হবে না। 2 বছর পর থেকেই এগিয়ে যাবে ব্যাংকটি। দখলে নিয়েই ইসলামী ব্যাংকে ব্যাপক লুটপাট চালিয়েছে চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী এস আলম। এতে ভেঙে পড়েছে সবচেয়ে শক্তিশালী ব্যাংকটির আর্থিক অবস্থা। চরম আকার ধারণ করেছে তারল্য সংকট। গ্রাহকের আমানতও ঠিকমতো ফেরত দিতে পারছে না ব্যাংকটি।
শেখ হাসিনার পতনের পর এস আলমের দখলমুক্ত করা হয়েছে ইসলামী ব্যাংক, গঠন করা হয়েছে নতুন পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক শেষে নতুন চেয়ারম্যান বলেন, ব্যাংকের মোট ঋণের অর্ধেকই এস আলমের পেটে। নিয়োগ করছি আমরা এক সপ্তাহের মধ্যে জেনে যাব, তবে এইটা মেজর বলা যায়। অ্যাপ্রক্সিমেট আপনি 50% প্লাস, মোর দেন 50 মানি মুভমেন্ট অ্যাসেট প্রকিউর করছে, নামে করেছে বেনামে করেছে। তার নামটা তো আমি রেজিস্টার্ড আছি, ইজিলি পেয়ে যাচ্ছি, কিন্তু ওটা পাওয়ার জন্য যদি আমি লোক নিয়োগ করতাম অনেক সময় লাগতো। আমরা স্ট্রেট একদম কেন্দ্রে আঘাত করছি। আমরা ল মিনিস্ট্রিতে চিঠি লিখেছি, উনি আইজিআরকে লিখবেন, আমরা দ্রুত চিঠিটা পেয়ে যাব। চেয়ারম্যান বলেন, নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর বাড়তে শুরু করেছে আমানত, যে কারণে মূল অ্যাকাউন্টে ঘাটতি 2300 কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে 2000 কোটিতে। ব্যাংকের প্রকৃত তথ্য জানতে নিয়োগ দেওয়া হয়েছে 3টি নিরীক্ষা প্রতিষ্ঠান। আমাদের কিন্তু এক সেকেন্ডও নষ্ট করার সময় নাই, এই জন্য 3টা ফার্মকে দিয়ে ইনভেস্টমেন্ট দেখবে একটা ফার্ম, ট্রেজারি এবং ফিনান্স দেখবে একটা ফার্ম, এইচআর আমরা জানি এইচআরও কিছু প্রবলেম হয়েছে, এইচআর এবং আপনার প্রকিউরমেন্ট নিয়েও আরেকটা ফার্মকে দিয়েছি যাতে দ্রুত হয়, এই জন্য 3টা ফার্মকে আমরা দায়িত্ব দিয়েছি। এস আলমকে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান। রং প্রসিডিউর ইজ এ ফেভার। আপনারা কি চান খারাপ লোককে ফেভার করব? আমাদের এই প্রক্রিয়া অনুসরণ করার সময়টা দিবেন। যারা দুষ্ট তাদেরকে আইডেন্টিফাই করব, তাদেরকে বিশ্লেষণ করব, পরে অ্যাকশন নেব। স্থানীয় এবং প্রবাসী গ্রাহকদের আস্থা ফেরাতে কাজ করবে নতুন পর্ষদ। চেয়ারম্যান বলেন, রোডম্যাপ বাস্তবায়িত হলে আগামী 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে ব্যাংক, আর 2027 থেকে 2029 হবে ইসলামী ব্যাংকের এগিয়ে যাওয়ার বছর। ঘুরে দাঁড়ানোর বছর হচ্ছে 25-26। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তিতে রিসিভার কেন নিয়োগ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এক রিটের শুনানি নিয়ে বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। একই সাথে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণের বকেয়া ঋণ রয়েছে তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। কেন বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের যে লোনগুলি আছে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কেন তথ্য প্রদান করবেন না, এবং একই সাথে কেন বাংলাদেশ ব্যাংক রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করবেন না বেক্সিমকো গ্রুপের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক SM-A ফায়েজ। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার আগামী 4 বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত মাসে পদত্যাগ করেন। এরপর ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক মোহাম্মদ আলমগীরকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এর পর্যায়ে আমরা আরেকবার যাচ্ছি সহকর্মী মনিরুল ইসলামের কাছে। আপনারা যেমনটি জানেন, শহীদ মার্চ কর্মসূচি চলছে, সেটি খুব সম্ভবত TSC অতিক্রম করে শহীদ মিনারে প্রবেশ করেছে এই যে কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছে। মনির, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাদেরকে জানান সেখানকার অবস্থা। আজকের যে এই যে শহীদ মার্চ সেটা সফলভাবে শেষ হয়েছে শৃঙ্খলার মধ্যে থেকে বা বিশৃঙ্খলা ছাড়াই, কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই। এই যে শিক্ষার্থীরা বলছে এই যে বাধা বিঘ্ন দেবে না কোনো গণ আন্দোলন, কোনো গণদাবি, কোনো মিছিল বা কোনো কর্মসূচিতে, এই যে কোনো বাধা থাকবে না, এই বাংলাদেশটাই তারা চেয়েছিলেন এবং তেমন বাংলাদেশটাই তারা আসলে পেয়েছেন। যে প্রায় 3.5 ঘন্টা আগে যে কর্মসূচি শুরু হয়েছিল সেই কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় TSC থেকে শুরু হয়ে সেটা নীলক্ষেত, ধানমন্ডি হয়ে, সেটা মানিক মে এভিনিউ হয়ে, পরবর্তীতে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, TSC এবং প্রদক্ষিণ করে এই মুহূর্তে এসেছে এই যে শহীদ মিনারে। আমরা দেখেছি যে এই যে শহীদ মার্চ এবং এই যে গণমিছিল, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য অনেকে এখানে ছাত্র জনতা শহীদ মিনারে এসে অপেক্ষা করছিল। সেই অপেক্ষার ফল পাওয়া গেছে এবং অপেক্ষাটা শেষ হয়েছে ইতিমধ্যে। সব ছাত্র জনতা, যে লাখো জনতা এই মিছিলে অংশ নিয়েছিল, প্রত্যেকে শহীদ মিনারে এসে শেষ হয়েছে। মিনিট 5 আগে শহীদ মিনারে এসেছেন তারা কিছুক্ষণ মধ্যে, যেটা ধারণা করা হচ্ছে যে এই যে আয়োজক যারা বা আহ্বান
করেছিলেন যারা এই কর্মসূচির, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক। আমরা সার্জিসকে দেখেছি, আমরা হাসনাতকে দেখেছি, তারা হয়তো কোনো বক্তব্য দিবেন এবং বক্তব্য দিয়ে যে আশা নিয়ে মানুষরা এসেছিলেন সেই প্রেক্ষিতে হয়তো বক্তব্য দিবেন, যে দাবি নিয়ে মানুষরা এসেছিলেন সেই প্রেক্ষিতে হয়তো বক্তব্য দিবেন। কারণ বর্তমান সরকারের সাথে একটা অংশীজন হিসেবে আছে এই সমন্বয়করা, বর্তমান সরকারের সাথে একটা লিয়াজো বা ছাত্র জনতার মুখ বা কণ্ঠস্বর হিসেবে লিয়াজো করতে অবস্থান করছে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও আছে এবং বাইরেও আছে এই শিক্ষার্থীরা। সুতরাং এই যে সমন্বয়করা যারা, তারা সরকারের কাছে এই যে আজকে যে গণদাবি বা যে দাবিগুলো নিয়ে আজকে মিছিল হয়েছে, যে শহীদি মার্চ হয়েছে, সেগুলো সরকারের কাছে দেখছিলাম সফলভাবে সম্পন্ন হয়েছে এই শহীদি মার্চ কর্মসূচি। সহকর্মীরা জানাচ্ছিল সেই খবর। আর এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ।